সাহস প্রচুর আসবে। যোগাযোগ কিন্তু দূরবর্তী জায়গায় হওয়ার সম্ভাবনা প্রবল দেখাচ্ছে ওনার। আচ্ছা, এই যে যোগাযোগ, হ্যাঁ, আমি একটু কাজের দিয়ে দুজনেই বেরিয়ে গেলাম। দুজনেই কিন্তু খুব সাহসী। যাচ্ছি, একটা বেশ অন্ধকার, গা ছমছম করছে, ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, কোথাও কিছু দেখা যাচ্ছে না, মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ। এরকম একটা পরিস্থিতিতে দুজন সাহস ভরে, দুজন সাহসী ভূত দেখতে পৌঁছালাম শ্মশানের কোনো কাছাকাছি জায়গায়। আচ্ছা, ধনুরাশির মানুষগণ একটু যদি নিজেকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করেন, কারণ সপ্তম স্থল আপনার স্ত্রী বা স্বামী, ওখানে কিন্তু আপনি অলরেডি অনুগত হওয়ার ইঙ্গিত দিচ্ছে, হয়ে যান, সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বেশ, অষ্টম জায়গায় আমরা চলে অষ্টমের চন্দ্র গিয়ে পৌঁছে গেছে আপনার তো লগ্ন বা রাশিতে, আমরা ধরে আলোচনা করছি। দোনমনো ভাব তৈরি করবে। নমস্কার, আজকের মূল এপিসোড শুরু করার আগে একটা খুশির খবর আপনাকে জানাতে চাই। আপনি যদি পার্ট টাইম কাজ করতে চান, নারী কিংবা পুরুষ যাই হন না কেন, আপনি গ্রামে থাকেন অথবা আপনি শহরে থাকেন, আপনি ভাবছিলেন যে প্রোডাক্ট বিক্রি না করে যদি কোনো পার্ট টাইম কাজ করা যায় এবং যেখান থেকে রোজগার করা যাবে, হ্যাঁ, এইরকমই কাজ, স্কুল প্রজেক্টের কাজ। আপনি আপনার আশেপাশে থাকা সরকারি এবং বেসরকারি মিলিয়ে 5টি স্কুলের নাম আপনি আমাকে লিখে পাঠান, যে স্কুলগুলোতে আপনি যেতে পারবেন নিজে থেকে। কেমন? আপনি আপনার নাম লিখবেন, আপনার ঠিকানা দেবেন, আপনার আশেপাশে 5টা স্কুলের নাম লিখবেন, লিখে কেবলমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ করুন 9051293305 এই নাম্বারে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। ধনু রাশি এবং ধনু লগ্ন আপনার এর মধ্যে যেটাই হবে, আপনি কিন্তু আজকের এই এপিসোড মন দিয়ে দেখতে পারেন। হতে পারে যে আপনার ধনু রাশি, ধনু লগ্ন, আবার ধনু রাশি বা অন্য কিছু লগ্ন, তাহলে অন্য লগ্নের জন্য আপনি চ্যানেলে দেখবেন, এপিসোড দেওয়া আছে, আপনি দেখবেন। আবার ধরুন ধনু লগ্ন, লগ্ন অর্থাৎ এক্ষেত্রে শরীর, আর রাশি অর্থাৎ মনের জায়গাটা বিচার হয়। কিন্তু শরীর আর মন তো আলাদা নয় একটা মানুষের, একই সাথে সম্পৃক্ত একটা অবস্থা। তাই আজকের এপিসোড আপনি একেবারে সম্পৃক্ত হয়ে মন দিয়ে আপনি দেখুন। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর মনে করলে বাকিদের সাথে আপনি ভিডিও শেয়ার করতে পারেন, কেননা আপনারও অনেক পরিচিতি লোকজন আছে, আপনি সেখানে শেয়ার করলে তারাও কিন্তু আজকের এই এপিসোডের আলোচনা তারা জানতে পারবে। এখানে দেখুন 12টা ঘর আমরা দেখতে পাচ্ছি। এই 12টা ঘর থেকে কিন্তু 12 ধরনের ফলাফলের কথা আমরা কিন্তু জানতে পারি। আমাদের জীবনের শরীর মনের জায়গা, সঞ্চয়ের জায়গা, ভাইদের সাথে কি সম্পর্ক হবে, চতুর্থ হাউসে পরিবার ইত্যাদি ইত্যাদি, পঞ্চম হাউসে প্রেম, ষষ্ঠ হাউসে রোগ রিপুরিন, সপ্তম হাউসে বিবাহ ইত্যাদি ইত্যাদি, তারপরে বাকিগুলো আছে। গোবিন্দদা, আজকের এই যে এপিসোডে আমরা একটু বিস্তারিত আলোচনায় যাই, যাতে করে ওনার বুঝতে সুবিধা হয়। এবং সত্যি কথা বলতে কি, ধনু রাশি ধনু লগ্নের মানুষ বিগত 4-5 মাসের যে এপিসোডে ওনাদের যে সমস্ত কমেন্ট এসছে, আমি সেখানে যেটা দেখেছি আমি সেই জায়গা থেকেই বলছি। একটা লড়াই চলেছে মানসিকভাবে, এবং নিজেকে দাঁড় করানোর জন্য নিজের কেরিয়ারের জায়গায়, কাজের জায়গায়, সেখানে কিন্তু লড়াই যথেষ্ট পরিমাণে করেছেন, ঠিকমতো ফল না পায়নি। শত্রুতার জায়গা কিন্তু কম বেশি ছিল, রোগের জায়গা সেটাও কম বেশি। তো এই সমস্ত জায়গা থেকে এক প্রকার দেখা যেতে পারে যে যেন ভাগ্য বিড়ম্বনার একটা জায়গায় উনি পড়ে আছেন। মানে উনি ওনার মতো করে প্রয়াস করছেন, কিন্তু সেইভাবে কোথাও ভাগ্যের যে কৃপা, সেই কৃপাটা থেকে উনি বঞ্চিত হচ্ছেন। আমি চাইব যে আজকের এই গোচরকালীন জায়গা থেকে যদি কিছু আশার বাণী গোচরকালীন এই সময় শোনাতে পারেন আপনার মুখ থেকে, আপনি যদি বলতে পারেন। তবে একটা কথা দেখুন, এটা গোচরকালীন জায়গা, এই গোচরকালীন জায়গার সাথে যে যে গ্রহগত যেখানে অবস্থান করে আছে, আপনার জন্মকালীন যে ছক, কালপুরুষ যে ছক আপনার, আপনি যদি এর আগে আমাদেরকে দেখিয়েছেন বা অন্য কোনো জ্যোতিষীকে দেখিয়েছেন, দেখবেন তিনিও এইরকমভাবে একটা ছক কেটে দিয়েছে। সেখানে বিভিন্ন গ্রহের বিভিন্ন স্থানে, হাউসে অবস্থান আছে। আপনার সাথে যদি মিলে যায়, মানে এই গোচরকালীন ছকে যে যে গ্রহ যে ঘরে উপস্থিত, আপনার জন্মছকে তাই অবস্থান করে আছে, তাহলে 100% আপনার সাথে মিলতে বাধ্য। যদি অমিল থাকে তাহলে ফলের জায়গাতেও কিন্তু পরিবর্তন হবে। কেমন? হ্যাঁ, আচ্ছা, আমরা শুরু করছি রাশি লগ্ন ধরে নিই ধনুর জায়গা। একদম তাই, একদম তাই। শরীর স্বাস্থ্য কিন্তু আগের তুলনায় অনেকটা ভালো থাকছে। বাহ। কারণ লগ্ন বা রাশির অধিপতি বৃহস্পতি, তিনি সপ্তমে বসছেন এবং সরাসরি তিনি তার রাশি বা লগ্নের উপর দৃষ্টি রাখছেন। তাইলে তিনি একদম পাহারাদার, নিজের একদম নিজের ঘরকে, নিজের ঘরকে দেখছেন। এবং ষষ্ঠের অধিপতি
যেখানে আমরা রোগটা চিন্তা করি, ষষ্ঠের অধিপতি কিন্তু পঞ্চমে বসে গেছেন। তাহলে সেরকম কোনো বড় ধরনের রোগ ব্যাধি কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এবং মন মানসিকতাও আগের তুলনায় ভালো থাকবে। বাহ। কিন্তু কিন্তু আচ্ছা, ঢাইয়া চলছে, ঢাইয়া চলছে। সেটা একদম চ্যাপ্টারটা আলাদা। এই কারণে আপনার কর্মফল আপনাকে শনি দেবেন, সেটা আপনি কি করেছেন না করেছেন তার অনুরূপ ফল পাবেন, যা করেছেন সেরকম ফল। এবারে গোচর বলছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা আগের তুলনায় অনেক ভালো থাকবে। বেশ, আমরা দ্বিতীয় হাউসের দিকে চলে যাই। এবারে দ্বিতীয় ঘর সঞ্চয়, মূলত সঞ্চয় ঘর। অনেক কিছু আলোচনা হয়, কিন্তু আমি সঞ্চয়টা নিয়ে মূলত আলোচনা করছি। সঞ্চয়ের অধিপতি চতুর্থে গেছেন। এক কথায় দেখা যাচ্ছে পারিবারিকগতভাবে একটা সঞ্চয় যোগ ভালো আচ্ছা আছে, এইটুকু, মানে সঞ্চয় একটা হবে। আচ্ছা, আমি এক্ষেত্রে একটা জিনিস ওনাদের তরফ থেকেই আমি আপনার কাছে জানতে চাইছি, যে ধরুন এই যে সঞ্চয়, এই সঞ্চয় কেবলমাত্র এটা কি আর্থিক জায়গা থেকে, নাকি ধরুন আমি কিছু একটা ভালো কর্ম করেছি, কোনো একটা মানুষকে আমি দান ধ্যান করেছি, বা কেউ আমার কাছ থেকে সহযোগিতা চেয়েছিলেন, বা কারোর একটা কোনো কাজে উপকারে আমি এসেছি, কিংবা এটাও হতে পারে যে কোনো একজন ব্যক্তি, মানে ধরুন এক্ষেত্রে মানুষ তো অন্য কাউকে দিলেই ভালো কর্ম হবে, সেটা নিজে যদি ধরুন আধ্যাত্মিক দিকে যাচ্ছেন সেটাও অবশ্য, কিন্তু সেটার জন্য আমরা অন্য ঘর থেকে সেটা দেখব। কিন্তু আমি সঞ্চয় বলতে জাগতিক সঞ্চয়ের কথা বলছি, বিভিন্ন ধরনের সঞ্চয় হয়, সেইটাকে কি মানে আপনি এই দ্বিতীয় হাউস থেকে ধরা যেতে পারে? আমাকে আগে তাইলে ধনুর চরিত্রটা একটু আলোচনা করে নিতে হয়, কারণ আপনি যে জায়গাটায় ঢোকালেন এটা কেবলমাত্র আর টাকায় বাঁধা নেই। না, এটা টাকায় বাঁধা নেই, কিন্তু ঠিক ধনুরিব গুণযুক্ত, কীর্তিভাগ পূজনীয়, কুলপতি রস বিজেতা, বন্ধু বৈর্গক পাত্রম, বহুজন ধনযুক্ত, দেব বিপ্রপৌসেবী, মৃদু গতির সহিষ্ণু, কার্মকাজস্ব রাশি। আচ্ছা, এটা একটু সরল ভাষায় আমরা শুনি। হ্যাঁ, এই যারা ধনু রাশির মানুষজন হন তারা বিভিন্ন ভালো গুণযুক্ত হন, কীর্তিমান হন, পূজনীয় হন। অমনি কি পূজনীয় হয়ে যাবেন? নিশ্চয়ই না, তার কিছু কর্মের জন্য হবেন। একদম। আচ্ছা, কুলপতি হন, মানে কুলে তো অনেক মানুষ জন্মায়, তার মধ্যে একজন শ্রেষ্ঠ হিসেবে তিনি পরিচিতি লাভ করেন, মানে পরিবারের মধ্যে তিনি একটা, হয়তো দেখা যাবে তার দাদু, তার বাবা, তার ছেলে, এরকম যদি 2-4 পুরুষ দেখা যায়, তার মধ্যে ইনি কিন্তু একজন শ্রেষ্ঠ, কুলের মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তি, কেউ নয় কেউ হয়তো যার সুনাম থাকে, এইরকম যোগ আছে। এবং রসিকও হন এরা। আচ্ছা, বন্ধুবর্গের প্রিয় হন এনারা, বহু ধন জন যুক্ত হন। তাহলে জন মানে আপনি যেটা বললেন, বহু মানুষের একটা যুক্ত হওয়া, কার সাথে যুক্ত থাকবে? নিশ্চিত আগের চরিত্র অনুসারে ভালো মানুষ, ভালো কাজের জন্য যুক্ত থাকবে, বহু ধন যুক্ত হবে, একদম তাই। এবং দেবদ্বিজে উনার ভক্তি থাকবে। এরা একটু ধীর গতির হন, ধীর গতির, লক্ষ্য কিন্তু স্থির, ধীর গতির, লক্ষ্য স্থির। আপনি দেখেছেন ধনুর্বাণ সংযোজন করে একদম রেডি থাকে, আর অর্ধেকটা পশু অর্ধেকটা মানুষ টাইপের, ব্যাপারটা বোঝা গেল তো? মানে দুটো গুণই ওর মধ্যে আছে, পশুত্বও আছে, মানবিক গুণও আছে, কিন্তু সেটা প্রকাশ পায় নক্ষত্র ভেদে। আচ্ছা, আমরা নক্ষত্রের এই যে জায়গাটা, নক্ষত্রের জায়গা থেকে কত পার্সেন্ট কি হচ্ছে না হচ্ছে একেবারে শেষে জানবো। আমি এবার সেকেন্ড হাউসে যেটা বললাম আপনাকে, যে অর্থ ছাড়া জীবনের এই অর্থগুলোকেও তো আপনি এক্ষেত্রে ব্যাখ্যা করলেন। হ্যাঁ, এগুলো তার আসবে সঞ্চয়ের জায়গা থেকে, এটা প্রকৃতিগতভাবে। তো গোচরকালীন জায়গা থেকে ওই সমস্ত সঞ্চয় কেমন ফলাফল দিচ্ছে? খারাপ আসবে না, কারণ শনিও আধ্যাত্মিক প্রকৃতির গ্রহ, তিনি যেহেতু চতুর্থে গেছেন, চতুর্থ আবার বৃহস্পতির ঘর, সুতরাং দেখা যাচ্ছে যে সব দিক থেকে একটা ভালোর দিকটা বেশি প্রকাশ পাচ্ছে। বাহ। আচ্ছা, আমরা থার্ড হাউসে চলে যাই, যেখানে রাহু আছে। হ্যাঁ, এই জায়গায় তৃতীয়ের অধিপতি চতুর্থে, বোঝা গেল? তৃতীয়ের অধিপতি যোগাযোগ, পরাক্রমতা, সাহসিকতা, ভ্রাতা, এই জায়গায় তৃতীয়ের বসে গেছেন কে? রাহু। প্রচুর পরাক্রমী হয়ে উঠবেন এই সময়ে, সাহস প্রচুর আসবে। যোগাযোগ কিন্তু দূরবর্তী জায়গায় হওয়ার সম্ভাবনা প্রবল দেখাচ্ছে ওনার। আচ্ছা, এই যে যোগাযোগ, হ্যাঁ, আমি একটু কাজের দিকে যখন যাব তখন এই যোগাযোগটাকে আমি মাথায় রাখবো। অনেকগুলো জিনিস কিন্তু মাথায় রাখতে হচ্ছে, আপনারাও মাথায় রাখুন। দেখুন, যোগাযোগ একটা হচ্ছে, এবারে কোথায় যোগাযোগ হচ্ছে সেটা পরে পেয়ে যাবেন, আলোচনায় পেয়ে যাবেন। যোগাযোগ একটা, সাহসিকতা বাড়বে, পরাক্রমতাও বাড়বে, ভাইদের সাথে সম্পর্ক একটু
একটু বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে প্রত্যেকটা যোগাযোগের ক্ষেত্রে আপনাকে কিন্তু সুনিশ্চিত হতে হবে আমি ঠিক জায়গায় যোগাযোগ করছি, তো যোগাযোগ হবে কিন্তু তার মধ্যে ভ্রান্তি থাকার সম্ভাবনা থেকে যাচ্ছে। আচ্ছা, বেশ, মানে একটু খেয়াল রাখতে হচ্ছে হ্যাঁ, আপনাকে। অবশ্যই, কারণ বেশ। রাহু যেরকম যোগাযোগ করাবেন ভুলটাও করাবেন সাথে, তাইলে আপনাকে সেটাকে ঠিক করতে হবে। আর অধিপতি যেহেতু শনি, তিনি অবশ্যই ন্যায়ের দিকেই যাবেন, আপনার দৃষ্টি কিন্তু তিনি রাখছেন। এইবারে সেই জায়গায় এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, যাদের ন্যায়ের দৃষ্টির জায়গা থেকে এমনটা হচ্ছে যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আপনি নিশ্চিত থাকুন আপনার জন্মছকে সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু অশুভ ফলাফলের ইঙ্গিত বা আভাস সেটা কিন্তু আপনার আছে। সেটার জন্য আপনি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন। কেমন? আমরা চতুর্থ ঘরে চলে যাই। চতুর্থ ঘর, যেখানে বৃহস্পতির জায়গায় শনিদেব বসেছেন এই গোচরকালীন জায়গা থেকে। শনি বসে গেছেন এবং দেখা যাচ্ছে যে বৃহস্পতির সাথে শনির সম্পর্ক খুব একটা খারাপ নয়, কিন্তু আপনি একদম আপনার মানে আমার মনের প্রশ্নের উত্তরটা আপনি বললেন এবারে আর কি। পারিবারিক সম্পর্ক ভালো যাবে, খারাপ যাওয়ার কথা নয়। এবং বৃহস্পতি যেহেতু আর সপ্তমে চলে গেছেন, মঙ্গলের নক্ষত্রে বসে গেছেন, মঙ্গলের সাথে সম্পর্কটা হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক। সুতরাং দেখা যাচ্ছে যে চতুর্থাধিপতিও ভালো জায়গায়, আর চতুর্থেও শনি থাকার সুবাদে ফল কিন্তু খুব একটা খারাপ হবে না। নেহাত যদি জন্মকুণ্ডলিতে খারাপ জায়গায় থাকে সেটা তো আলাদা কথা। আমি এক্ষেত্রে একটা প্রশ্ন নিচ্ছি। দেবী চ্যাটার্জি তিনি বলছেন যে প্রচণ্ড জেদি, বদমাশ হয়, শুধু নিজের স্বার্থ বোঝে, ধনুরাশি। এখন পারিবারিক জায়গা থেকে যদি কোনো ধনুরাশির ব্যক্তি সম্পর্কে দেবী চ্যাটার্জি এটা লিখেছেন, মে মাসের এপিসোডে দেখবেন এই কমেন্টটা কিন্তু আছে। তো এই জায়গাটাকে সলিউশন করার ক্ষেত্রে, কেননা তার প্রকৃতিগত জায়গা থেকে যখন আমরা কথা বললাম, ধনুরাশির আপনি চারিত্রিক জায়গাটা যখন বললেন, তো এই যে ফলাফলটা উনি পেয়েছেন দেবী চ্যাটার্জি, আসলে কি হচ্ছে, অশুভত্ব যে ফলের কথা বললাম আমি একটু আগে, যে জন্মছকে অশুভ ফলের ইঙ্গিত আছে, তো মানুষটা তো খারাপ নয়, কিন্তু তার উপরের যে পরতটা সেটা গ্রহগত প্রভাবে ভুলভাল একটা কিন্তু ফল ক্রিয়েট করছে, দৃষ্টিভঙ্গির বিপর্যয় হচ্ছে বাকিদের ক্ষেত্রে। অবশ্যই এর সমাধান করতে গেলে কি করতে হবে? এখন কথা হচ্ছে পরিবার, এখানে সমস্যাটা কোন জায়গায়? স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা না পরিবারের সাথে না, সমস্যা? আমি পরিবারের মধ্যে সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যাটাও আমি এই একই অ্যাঙ্গেলে নেব, পরে নেব। আচ্ছা, পরিবারের সাথে যদি সমস্যা হয়, দেখুন ইনি আপনার চতুর্থের অধিপতি বৃহস্পতি ষষ্ঠে কিন্তু ছিলেন 1 বছর, এই গোচর। ষষ্ঠ মানেই তো একটা রিপুঋণ, রোগ জ্বালা, শত্রু ইত্যাদি ব্যাপারটা থাকে। তাহলে সেই জায়গায় দেখা যাচ্ছে যে তিনি চতুর্থের অধিপতি হয়ে ষষ্ঠে চলে গেলেন। পরিবারের সাথে একটি বনিবনার অভাব অবশ্যই আসার সম্ভাবনা থাকছে, কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু তিনি আবার গোচর চেঞ্জ হয়ে গেছে, তিনি চলে এসছেন কোথায়? সপ্তমে চলে এসছেন। এবারে কিঞ্চিত শুভ ফল পাওয়ার কথা। আচ্ছা, আপনি খুব ভালো উত্তর দিলেন, আমি প্রশংসাই করছি এবং ভিডিওতেই করছি। কেননা আমি যে প্রশ্নটা রাখলাম আপনার কাছে, যেহেতু এটা 1 মাস আগের একটা এপিসোডে কমেন্ট করেছেন, 2 সপ্তাহ আগে উনি কমেন্টটা লিখেছেন, আপনি 1 বছরের নিরিখে ধনুরাশি ধনুলগ্নের মানুষের জীবনের যে পরিবর্তন সেটা বাকিদেরকে কিভাবে এফেক্ট করেছে আপনি সেই জায়গা থেকে উত্তর দিয়েছেন। হ্যাঁ, এবার ধরুন দেবী চ্যাটার্জি এই প্রোগ্রামটা দেখতে দেখতে বলছেন যে না না, উনি বিগত 1 বছর থেকে নয়, উনি আগাগোড়াই এরকম। হ্যাঁ, হতে পারে তার এই যে চতুর্থের অধিপতি বৃহস্পতি খারাপ জায়গায়, আচ্ছা, তার লগ্ন কুণ্ডলিতে জন্মকুণ্ডলী দেখুন, সেখানে খারাপ জায়গায়। এটা তো আমি গোচর নিয়ে করছি। না না, আপনি আপনার জায়গায় ঠিকই আছে। মানে ধরুন মানুষটা আগাগোড়াই তার হয়তো এই খারাপ দিকটা দেবী চ্যাটার্জিকে কষ্ট দিচ্ছে। আমি তো বলি খারাপ তো দিচ্ছিল, গত 1 বছর সব বেশি দিয়েছে, মানে খারাপটা গোচরেও খারাপ জায়গায় আর একটু যন্ত্রণা বাড়িয়ে দিয়েছে, স্বাভাবিক কথা। এর সমাধান করতে গেলে কিসের প্রতিকার এক্ষেত্রে করতে হবে? এক্ষেত্রে দেখতে হবে বৃহস্পতিকে শনিকে একটু কম্পেয়ার করে দেখতে হবে। জন্মকুণ্ডলী ছাড়া গোচর থেকে কোনোদিন প্রতিকার বলা যাবে না। না না, গোচর থেকে নয়, জন্মকুণ্ডলী থেকে দেখে সেটাই দেখতে হবে কোন অশুভ গ্রহ এই চতুর্থে বসে গেছে। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা পঞ্চম হাউসের দিকে যাই। শিক্ষা, সন্তান, প্রেম, উচ্চশিক্ষা। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ যাবে না এই কারণে, যদিও ষষ্ঠপতি পঞ্চমে বসছে, কিন্তু পঞ্চমপতি গিয়ে নবমে বসে গেছে। ব্যাপারটা বোঝা গেল তো? পঞ্চমপতি যেহেতু নবমে বসে গেছে, খুব একটা খারাপ দেখছি না, শিক্ষাক্ষেত্রটা ভালো যাবে। আবার যারা গণিত বিভাগীয় কিছু শিক্ষা করছেন, গুপ্ত শিক্ষা করছেন, গুপ্ত বিষয়ে,
সেটা আরও নবমে গেলে ভালো আলোচনা হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রগুলা অনেকটা শুভ ফল দেবে, ভালো ফল পাবেন তারা। পড়াশোনার ক্ষেত্রটা খারাপ নয়, ভালো দেখতে পাচ্ছি। প্রেমের জায়গা থেকে পঞ্চম হাউস, এই তো পঞ্চমের অধিপতি নবমে, তিনি দ্বাদশের অধিপতি হলেও পঞ্চমের অধিপতি যখন নবমে চলে গেছেন, অবশ্যই প্রেম একটা সংগঠিত হবে, হচ্ছে। মানে আপনি মঙ্গলকে ইন্ডিকেট হ্যাঁ, করছেন এক্ষেত্রে। পঞ্চমের অধিপতি নবমে, কিন্তু তিনি কেতুযুক্ত। দেখুন, মঙ্গল কেতু ভালো ফল দেয়। আচ্ছা, হ্যাঁ, কুজবৎ কেতু, কিন্তু কেতুর একটা নিজস্ব চরিত্র আছে। একটু গল্প বললে ভালো লাগবে, ছোট্ট করে খালি। হ্যাঁ হ্যাঁ, না না বলুন। আপনি আমি দুজন বেরিয়েছি, একটা ভূত দেখবো। আচ্ছা, দিয়ে দুজনেই বেরিয়ে গেলাম। দুজনেই কিন্তু খুব সাহসী। যাচ্ছি, একটা বেশ অন্ধকার, গা ছমছম করছে, ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, কোথাও কিছু দেখা যাচ্ছে না, মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ। এরকম একটা পরিস্থিতিতে দুজন সাহসী ভূত দেখতে পৌঁছালাম শ্মশানের কোনো কাছাকাছি জায়গায়। আচ্ছা, দুজন দাঁড়িয়ে আছি, ওত পেতে আছি, কখন ভূত বেরাবে আছি তো। হঠাৎ কিছু একটা শব্দ আপনি শুনতে পেলেন, আমি শুনতে পেলাম না। আপনি হয়তো সেটা কোনো ভৌতিক শব্দ নয়, কিন্তু জেনারেলি কিছু একটা শব্দ হয়ে উঠল। আপনি শুনতে পেলেন, আমি শুনতে পেলাম না। আপনি আটকে উঠে দৌড় দিলেন। আপনি 100% লিখে রাখুন, আমি না জেনেও আপনার পিছনে দৌড়ে পালাবো। হ্যাঁ, মানে একটা রিফ্লেকশনে সেটা হবে। কারণ সঙ্গদোষ আছে তো এইখানে। কেতু কার সঙ্গে, মঙ্গল কার সঙ্গ পেয়েছে? কেতুর সঙ্গ পেয়েছে। এইখানে যে প্রশ্ন ছিল, হতাশা কিন্তু থাকবে। কেতুর কাজ হচ্ছে হতাশা থাকবে সঙ্গদোষের কারণে। বোঝা গেল বিষয়টা? বুঝতে পেরেছে। আচ্ছা, বেশ, আমরা ষষ্ঠ হাউসে যাই, রোগ, রিপু এবং ঋণের জায়গাটায় যাই। আচ্ছা, পড়াশোনা হয়ে গেল। হ্যাঁ, পড়াশোনা খারাপ নয়, মঙ্গলের উচ্চশিক্ষাটা খারাপ যাবে না। হ্যাঁ, আচ্ছা, এবারে রিপু, ঋণ, রোগ, শত্রু। আচ্ছা, সরি, আমি শত্রুতার জায়গাটা ছেড়ে গেছি। আচ্ছা, ষষ্ঠ ঘর তো আলোচনা করব। ষষ্ঠ ঘর চলছে। ষষ্ঠের অধিপতি পঞ্চমে, শিক্ষাস্থান, সাফল্যের জায়গা। এই জায়গায় কিন্তু কিঞ্চিত শত্রুতা আসার সম্ভাবনা আছে। শিক্ষার জায়গা থেকে শত্রুতা? হ্যাঁ, আসবে, সাবধান থাকুন। আমি আপনাকে বলতে পারি, আমার কাছে কোনো একজন ক্লায়েন্ট এসছিলেন, তার ছেলেটা খুব ভালো, ব্রেনি। কিছু একটা কারণে হঠাৎ রেজাল্ট একদম অভাবনীয় খারাপ। মানে ধরুন, যারা এই যে হোস্টেলে থাকছে বা বাড়ির বাইরে থাকছে, হ্যাঁ, কোনো পিজিতে থাকছে বা মেসে থাকছে, তাদের ক্ষেত্রে ধরুন মানে শত্রুতার জায়গা, বা বাড়িতে যারা থাকছে অতটা তারা তো গার্ডে থাকে পুরো বিষয়টা। 2-3 রকম ঘটনা ঘটে। আপনারা কিছুদিন ফলো করেছেন, হোস্টেল থেকে অমুক ছেলেটিকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে ছাদ থেকে, খবর পেয়েছেন? কিসের জন্য হয়? শত্রুতার জন্য হয়তো, কোনো একটা তার জায়গা আছে, কিন্তু হয়তো ছেলেটা ভালো পড়াশোনা করে তাকে। আবার আমি যে ক্লায়েন্টের কথা বলছি, উনার পরিবারের, মানে তার পিস্ততো ভাই, মাস্ততো ভাই, অমুক ভাই, কাকাতো ভাই, জ্যাঠাতো ভাই, সবাই তো আছে কাছাকাছি, সবাই কিন্তু একটু এডুকেটেড, কিন্তু তারই মধ্যে একটু অধিক উন্নত। তাকে তন্ত্রের দ্বারা ক্ষতি করা হলো, ছেলেটার রেজাল্ট খারাপ করে দেওয়া হলো। এটা কি শত্রুতা নয়? কিন্তু ভয়ানক শত্রুতার কথা বলছেন। একদম আমার কাছেই ক্লায়েন্ট এসছে, আমি দেখেছি। আমি তাকে আঁচ দিয়েছিলাম, অস্ত না, প্রথমে দেখিয়েছিলেন, আঁচ দিয়েছিলাম, দেখুন একটা ঘটনা ঘটতে পারে, হবে তো বলা যাবে না, যে ঘটতে পারে। হঠাৎ যেই রেজাল্টটা খারাপ হলো, তার পরের দিন তার মা আমাকে ফোন করেছেন এবং হাউ হাউ করে কেঁদে বলছেন যে আমার কি ছেলে কি হয়ে গেল। মানে 95% নাম্বার পাওয়া ছেলে এসে 80 না 82% পৌঁছেছে। মানে তুলনামূলকভাবে কতটা নেমে গেছে। আসলে আজকাল মানুষের মধ্যে মানে এত ভীষণ পরিমাণে শত্রুতা কোন লেভেলে গেছে কেউ বুঝতে পারবেন না। মানে আগে সামনাসামনি হতো, এখন কিন্তু আর সামনাসামনি হচ্ছে না, ভেতরে ভেতরে হচ্ছে। আচ্ছা, আমরা ষষ্ঠ হাউস থেকে আমরা একটু সপ্তমের দিকে চলে যাই। হ্যাঁ, সপ্তম স্থল, আমরা ব্যবসা, বিবাহ, এইগুলো তো আলোচনা করি, দাম্পত্য। এই ক্ষেত্রে আপনার রাশি বা লগ্নের অধিপতি সপ্তমে গেছেন এবং তিনি সপ্তম থেকে সরাসরি রাশি বা লগ্নের দৃষ্টিও রেখেছেন। আশা করছি যে দাম্পত্য ক্ষেত্র ভালো যাবে, তবে আপনাকে একটু অহংকার, আমিত্বটাকে বর্জন করতে হবে।
আচ্ছা, আমি ক্ষমা করবেন আমাকে, আমি একটু পেছনের ঘরে পিছোচ্ছি, আমি থার্ড হাউসে যাচ্ছি। এই জায়গা তো হচ্ছে আপনার শনিদেব তার জায়গা, হ্যাঁ, কুম্ভ হ্যাঁ, রাশির জায়গা, হ্যাঁ, আপনারা জানেন যাদের কাছে লগ্ন ছক আছে। হুম, এই জায়গা থেকে এই যে মঙ্গল এবং কেতু, হুম, তার যে একটা দৃষ্টি বিনিময় চলছে, হুম, সাথে রাহু আছে ওখানে, হুম, তন্ত্রের যে কথা আপনি উল্লেখ করলেন, হুম। সেটার আশঙ্কা এখনো কি থাকতে পারে? মানে মাথা গরম হয়ে গিয়ে ইনি হয়তো অন্য কারোর প্রতি যাচ্ছেন, বা এনাকে অন্য কেউ তন্ত্রক্রিয়া করছেন ধনুরাশি ধনুলগ্নের মানুষকে। এখন কথা হচ্ছে নবম মানে হুম একটু ভাগ্য, ধর্ম ইত্যাদি, হুম মানে ধর্মীয় আলোচনা। দেখুন, তন্ত্র একটা ধর্মীয় আলোচনার মধ্যে আছে, তার একটা পার্ট আলাদা কিন্তু। হ্যাঁ, মানে যেটা হচ্ছে এই যে তন্ত্রের দ্বারা যেটা বলা হচ্ছে, মানে এটা তো একদম মানে শটকর্ম আর কি, হ্যাঁ, নিম্নমানের একটা ব্যাপার। এই জায়গাটায় আমি কেতুর সংযোগ বলছিলাম, একটা আলোচনা এক্ষুনি বলছিলাম। হুম 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 মঙ্গল হচ্ছে পঞ্চমের অধিপতি হয়ে নবমে এসছে। দেখুন, মঙ্গল পঞ্চমের অধিপতি হয়ে নবমে এসছে। হুম পঞ্চম নবম মিলিয়ে উচ্চশিক্ষাটা আলোচনা করা হয়, হুম ঠিক আছে, ভালো কথা। কেতু সাথে বসে গেল। হুম কেতু আমি জানি ক্ষতি করবেন না, করছেন না, সব কিছুই বুঝে নিলাম, আপনার একটা অযৌক্তিক কথা বা যৌক্তিক কথায়। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে কেতু, তার তো একটা নিজস্ব চরিত্র আছে, সেটাকে তো বদলাতে কেউ পারবে না। অবশ্যই অবশ্যই। সেই জায়গায় কেতু যদিও মঙ্গলের বন্ধু, কিন্তু দেখা যাচ্ছে এই কেতু আপনার নবতারা চক্রে যদি খারাপ জায়গা পেয়ে থাকে, আমি যে কথাগুলো বললাম একটু আগে, সবগুলো কিন্তু মিলতে চলেছে। এক্ষেত্রে এই নাক্ষত্রিক যে জায়গাটা, সেই জায়গাটা আমার মনে হয় আলোচনার এবার সময় আসছে, যেটার জন্য আমি বলেছিলাম যে পরে হবে নক্ষত্রের জায়গা থেকে। এই ব্ল্যাক ম্যাজিকের জায়গাটাকে নিয়ে বা শত্রুতার জায়গাটাকে নিয়ে নাক্ষত্রিক জায়গা থেকে কি ইন্ডিকেশন আপনি পাচ্ছেন? প্রথমেই বলি, মূলা নক্ষত্রে যাদের জন্ম, হুম এই কেতু কিন্তু বিপদের কারক। এই কেতু। এই কেতু, আচ্ছা। আচ্ছা। আবার উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, হুম তাদের কিন্তু বৃহস্পতি আবার বিপদের কারক একদম। হুম আবার যাদের মূলা নক্ষত্রে জন্ম, এই যে রাহু রাহু বললেন, রাহু কিন্তু বধকারক গ্রহ। এই যে যোগাযোগ হবে না, যোগাযোগ থেকে তিনি কিন্তু বিরাট ক্ষতিগ্রস্ত হবেন। থার্ড হাউসে বসে গেছে। মানে এই যে আমরা যেটাকে জায়গাটাকে রেখেছিলাম দশম হাউসের জায়গায়, কর্মে যোগাযোগের যে জায়গাটায় আমরা রেখেছিলাম, কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু মানে বেশ কিছু লোকজন আপনাকে কিন্তু ক্ষতি করতে পারে। আবার দেখুন, পরিবার নিয়ে আলোচনা করলাম, খুব ভালো, শনি বসে আছেন চতুর্থপতি অমুক জায়গায়। এবারে দেখুন, এই জায়গায় শনি কিন্তু বদ নক্ষত্রে, বদ তারায় বসে আছেন। কোন নক্ষত্রের ক্ষেত্রে? এটা হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। পূর্বাষাঢ়া যারা নক্ষত্রের জাতক, ক্ষেত্রে। তাদের কিন্তু এই যে পারিবারিক জায়গায় শনি বসে গেছেন, সেখানে কিন্তু ক্ষতি করে দেবেন। বেশ। আমরা একটা কি গড় আলোচনা করতে যাচ্ছি, কিন্তু যখন নক্ষত্র ভিত্তিক স্পেসিফিক ভাবে যাচ্ছি, সে তো আপনার সাথে মিলবে হ্যাঁ 100%। এটা হচ্ছে। আবার দেখুন, শনি আবার এই মূলার শনি মিত্র নক্ষত্রে, অর্থাৎ তিনি পরিবারের জায়গায় বসে আছেন, প্রাথমিক শিক্ষার জায়গায় বসে আছেন, সেক্ষেত্রে মূলার ক্ষেত্রে পরিবার এইগুলো ভালো আচ্ছা, থাকছে। যাই হোক, আমরা ওই দিকে হ্যাঁ। এখন যাচ্ছি না, আমরা এবার অষ্টমে চলে অষ্টমে সরি সপ্তমের জায়গায় সপ্তমে একটা জায়গা ব্যবসাটা নিয়ে বলে নি। বিবাহ ক্ষেত্র ভালো, খারাপ যাবে না। ওই যে বললাম, আমিত্ব অহংকার একটু বর্জন করতে হবে। আচ্ছা, বিবাহ ভালো হবে, খারাপ হবে না। আর দ্বিতীয়ত, ব্যবসা ক্ষেত্রটা খারাপ যাচ্ছে না। বৃহস্পতি রিলেটেড ব্যবসা, বুধ রিলেটেড ব্যবসা। বৃহস্পতির ব্যবসাটা আমি বলে নিই, আগের এপিসোডে বলছিলাম, এবার একটু বলে নিই। বৃহস্পতির ব্যবসাটা হচ্ছে বই, খাতা, পত্র, পুঁথি ইত্যাদি সংক্রান্ত ব্যবসা, কিছুটা খাদ্য, এই জাতীয় ব্যবসা। এইগুলো গুরুগিরি, এটা অনেকে, এই যে গুরুগিরি, আমরা যে বসছি গুরুজি, এটা এক প্রকার ব্যবসা দাদা, পরিষ্কার কথা বলা ভালো। মানে আমি তো পয়সা নিয়ে কাজ করছি একদম। আচ্ছা, এই জাতীয় এগুলো ভালো দেখাচ্ছে। সাথে ছোট ছোট জিনিসের ব্যবসা, বুধ মানে ছোট, তার হয়তো বড় কোয়ালিটি হয়। ধরুন একটা উদাহরণ দিচ্ছি, খেলনা, মানে হ্যাঁ খেলনা, বাচ্চার জামা প্যান্ট, এই জাতীয় ছোট ছোট জিনিসের ব্যবসা, ওটাও খারাপ চলবে না। আচ্ছা, আপনি তো ব্যবসার জায়গা থেকে বলছেন। হ্যাঁ, কুন্তল ঘোষাল তিনি লিখছেন যে উনি ঠিকই বলেছেন, কাজে একটা অনীহা এসেছে সম্প্রতি, কয়েক মাস ধরেই কর্মে ব্যর্থতার কারণে উৎসাহ হারিয়েছি, উৎসাহ আর সাফল্য ফিরে পাবো কি? ধরুন যাদের মধ্যে এই যে উৎসাহহীনতার একটা সিচুয়েশন চলছে, সেটা হতে পারে কেবলমাত্র ভাবনা চিন্তার লড়াইয়ের জায়গা থেকে মাথায় মাথায় ভাবছেন, আর ভাবছেন নিজে বোধহয় ফেল করে যাবেন। আর যারা সত্যি সত্যি কর্মে গিয়েছিলেন, সেখান থেকে যাদের ফেলিওরিটি এসছে,
তো তাদেরও নিয়ে আসছে। আবার দেখা যাবে যে কিছু মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সত্যি সত্যি তার শরীর আর মন যেন সাথ দিচ্ছে না। মানে তিনি রাত্রে এক প্রকার চিন্তাভাবনা করছেন, প্ল্যানিং চলছে, কাগজে লেখালেখি চলছে, ক্যালকুলেটারে হিসেব চলছে, দিনের বেলা ঘুম থেকে উঠতে বেজে যাচ্ছে 11টা বা 10টা, এবং তারপর তার মনে হচ্ছে যে না, দিন তো চলে গেল, আবার কাল থেকে শুরু হবে। ঠিকই বলেছেন। তো এই যে অনীহা চলছে, তো এটা কাটবে কিভাবে, বা এই জুন মাসে কাটবে কিনা, বা এতে তন্ত্রের বা বাইরের এই যে শত্রুতার পক্ষ থেকে কোনো কিছু তার কর্মে বাধার জায়গা থেকে কোনো রকম কোনো কিছু হচ্ছে কিনা? অনেকগুলো জিনিস গুলিয়ে ফেললেন একসাথে। হুম, আমাকে বলতে হলে এক একটা একবারে ব্যাকরণ ভিত্তিক বলতে হবে, কারণ আপনি নিশ্চয়ই ব্যাকরণ ভিত্তিক এখানে বলুন। লক্ষ লক্ষ মানুষ দেখছেন। আমি প্রত্যাশা করি অনেক মহান জ্যোতিষীও দেখবেন, তো তো অযৌক্তিক কথা বললে তারা কিন্তু কমেন্ট করে দেবেন, খারাপ লাগবে। আমরা মারক দুটো জায়গাকে ধরে থাকি। মারক শব্দটা একদম দ্বিতীয় এবং সপ্তম স্থলের অধিপতিদের মারক বলা হয়। বাকি কিন্তু আমরা যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ বলি না, অষ্টমকে মারক স্থল বলা হচ্ছে, কিন্তু মারক যে গ্রহ দ্বিতীয় এবং সপ্তমকেই ধরে হাঁটা হয়। দ্বিতীয়ত এখানে দেখুন, এর দ্বিতীয়ের অধিপতিকে শনি। শনি, ব্যাস 1 নম্বর ছেড়ে দিলাম। সপ্তমের অধিপতিকে বুধ। বুধ তিনি দশমের অধিপতি। তাইলে সপ্তমের অধিপতি দশমের অধিপতি, সপ্তমের অধিপতি মানে তো তিনি মারক, পরিষ্কার কথা, মারক স্থল একদম সপ্তম, একদম সেই জায়গায়। তাইলে এই সপ্তম পতি আবার সপ্তমে চলে এলেন, তিনি কর্মের অধিপতি। কাজ কিন্তু খুব একটা সুবিধাজনক জায়গায় যাচ্ছে না। আচ্ছা, কেবলমাত্র একটা সাপোর্ট দিতে পারি। কি সাপোর্ট? না, বৃহস্পতির মতো একটা শুভ গ্রহ যেহেতু সেখানে গেছে দশম হাউসে, তাইলে তিনি নিশ্চিত নিজেকে খারাপ করতে চাইবেন না, এবং তিনি বুধের তুলনায় অনেক প্রাজ্ঞ, অনেক জ্ঞানী, অনেক শক্তিশালী। বুধের তুলনায় অনেক শক্তিশালী। বুধ তো বালক গ্রহ। আবার কি, কেন বুধেরটা এতটা প্রভাব পাবে না? বুধ কতটুকু সময় থাকে? 18 দিন থাকে একটা রাশিতে। আর বৃহস্পতি কত দিন থাকে? 1 বছর থাকে। এবছর অতিচারী হয়েছেন, কথাটা খুব বুঝবেন। কিন্তু বুধ থাকে 18 দিন, বৃহস্পতি থাকেন কত? 1 বছর। একটা বছর। তাহলে তার প্রভাবটা বেশি। তার প্রভাবের ফলে ব্যবসার জায়গাটা অনেকটা ভালো যাবে, কিন্তু সেই বৃহস্পতির কিন্তু কর্মস্থলে কোনো দৃষ্টি দেখছি না, কথাটা বুঝলেন? এবং শনির দৃষ্টি পড়ে আছে, তাহলে কর্মস্থলটা আমি কিন্তু খুব একটা ভালো দেখছি না, বরং ব্যবসাটাকে আমি অনেকটা ভালো দেখছি। আচ্ছা, মানে আপনি চাকরির জায়গা বলছেন নাকি? হ্যাঁ, চাকরি বা কর্ম বলতে চাকরির জায়গা, ঠিক। সেই জায়গাটা খুব একটা তার মানে এক্ষেত্রে তন্ত্রক্রিয়া বা ইত্যাদি শত্রুতা কেউ কিছু করছে না, ওনার না, সেটা নবমে গেলে করব আলোচনা। আচ্ছা, আমি যাব, ওখানে যাব। আচ্ছা আচ্ছা, বেশ। এটা তো আমি সপ্তম আর দশম রিলেটেড কথাটা বললাম। বৃহস্পতি যে ওখানে আছে নবম, সপ্তম হাউসে, যে সপ্তম হাউসে বৃহস্পতি আছে এই মুহূর্তে গোচরকালীন জায়গা থেকে আপনার জীবনে, মানে ওনাকে এটা কি বলা যেতে পারে যে আপনার জীবনে দেখবেন আপনার আশেপাশে কেউ না কেউ গুরুজন যারা আছে, আপনি তাদের পরামর্শ নিন, বা এক্ষেত্রে যদি আপনার মনে হয় যে জ্যোতিষীর পরামর্শ, হ্যাঁ, এখনই কি উত্তম সময় জ্যোতিষীর পরামর্শ নেওয়ার ক্ষেত্রে? একদম বলি, বিবাহের জন্য, ব্যবসার জন্য, দাম্পত্য ক্ষেত্রে আপনি অবশ্যই কোনো গুরুজনের পরামর্শ নিন। মানে আপনি কি এই যে রাহুর সাথে সপ্তম হাউসের একটা দুটো, মানে কি হয়েছে জানেন, বৃহস্পতি রাহুর উপর দৃষ্টি রেখেছে, রাহু বৃহস্পতির উপর দৃষ্টি রেখেছে, মানে ওই ঘরের ভ্রমের একটা জায়গা। হ্যাঁ, ওই জায়গায় রাহু যে দৃষ্টি রেখেছে, আপনি যোগাযোগের জায়গা, পরাক্রমতার জায়গা, ভুলভাল জায়গাটা তৈরি করে দেবে। তাহলে রাহু সেই জায়গা থেকে দৃষ্টি রাখলো কোথায়? যদিও রাহু নিজে যে জায়গা, তৃতীয় ঘরে ভালো ফল দেন, কিন্তু হ্যাঁ, কিন্তু আমি আগে কি বলছিলাম, যে আপনি যতই ঘি মাংস খাওয়ান না কেন, লেজটা কিন্তু সোজা করতে পারবেন না, তার একটা নিজস্ব চরিত্র থাকবে। এবারে রাহু কিন্তু দৃষ্টি রেখেছে কোথায়? আপনার সপ্তমে। তাহলে পরিবার, ব্যবসা ইত্যাদিটাকে কিঞ্চিত হলেও সে বিঘ্নিত করবে, খারাপ খুব বেশি করবে না, কিন্তু করবে। আর বৃহস্পতি বসে আছেন, ট্যাকেল করবেন। কিভাবে করবেন? বৃহস্পতি কে? তিনি তো দেবগুরু। তিনি, আমরা গ্রহ হিসেবে দেখছি দেবগুরু, আপনার মধ্যে বিচরণ করছে। একদম তাই। আপনার গুরুস্থানীয় লোকই আপনার কাছে বৃহস্পতি, আপনার কাছে ছোট ছোট বাচ্চাগুলো হচ্ছে বুধ, আপনার কাছে একটু হিম্মতদার ব্যক্তি হচ্ছে আপনার মঙ্গল। বাড়ির মধ্যে দেখবেন কেউ একটা
আপনি হয়তো সহজ সরল শান্ত, কেউ একটা দেখবেন হ্যাঁ আমি দেখে নেবো, আমি বুঝে নেবো, সেই হচ্ছে মঙ্গল। কথাটা বোঝা গেল? তাইলে ওই তো কাছে সব দেওয়া আছে, আপনি ভাবছেন যে আমাকে যেতে হবে দিল্লি, তা নয়। না না, পরিবারের মধ্যেই অনেক কিছু আছে। আপনি সমস্ত indication গুরুজনদের গুলো আছে। পরামর্শ নেন, গুরুজনদের সম্মান করুন, গুরুজনদের শ্রদ্ধা করুন, পা স্পর্শ করুন, দেখবেন অনেক কিছু মিটে যাবে। এই যে ব্যবসায় অবনতি চলছে, তো কাজে একটু সমস্যা চলছে, তো না আপনি কাজ করুন, তো বাড়ি থেকে বেরাবার সময় একটু ঠাকুর দেবতাকে প্রণাম করুন, আপনি একটা কাজ করুন, গুরুজন যে আছেন পায়ে হাত দিয়ে প্রণাম করুন। এই সময়টা আমি সাধারণত টোটকা ফোটকায় বিশ্বাসী নই বাবু, আমি পরিষ্কার কথা বলতে না, এগুলো তো ভালোবাসি। টোটকার বিষয় নয়। না, তবে আমি একটা ভেষজ গুণ বলবো। আচ্ছা আপনি একটু কাঁচা হলুদ খান, আচ্ছা, কাঁচা হলুদের টিকা লাগান। আমি ধরলাম টিকাটা কি চামড়ার সাথে একটু সংস্পর্শ হলেও তো কিছু হয়। আমি এর জন্য কোনো অন্য অলৌকিক কিছু বলছি না। কাঁচা হলুদ, আপনার শরীরে তো কিছু প্রয়োজন অপ্রয়োজন থাকে, সেক্ষেত্রে হলুদ একটা ভেষজ জিনিস যেটা বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমার এখানে দরকার বৃহস্পতিটাকে উন্নত করার, তাহলে ব্যবসা ক্ষেত্রেও ভালো যাবে। আর বুধ গিয়ে যে সপ্তমে বসেছে বৃহস্পতির সাথে, সেখানেও কিছুটা প্রভাবিত হবে। রাহুর যে দৃষ্টি আছে, রাহু ভালো জায়গা থেকে দৃষ্টি দিচ্ছেন, তৃতীয় রাহু ভালো ফল দেন, তথাপি তার যে নিজস্ব চরিত্র থেকে যদি তিনি খারাপ করতে চান, মানে কেন বললাম, এই রাহু দেখবেন কোথাও খারাপ নক্ষত্রে পেয়ে গেছে, মানে তো খারাপ করবে। এই যে বদ নক্ষত্রে চলে গেছে, তাইলে সেখানে তো খারাপ করবে, সেটাও আপনি বৃহস্পতিকে ঠিক করে নিতে পারেন একটু কাঁচা হলুদ। একদম তাই। আচ্ছা, আমি অনেকগুলো প্রশ্ন বাকি আছে, আমরা অনেকটা সময় ধরে সর্বোপরি বীজ আপনার যে যার ইষ্ট দেবতা, যেহেতু বৃহস্পতি ওখানে বসছে, ইষ্ট দেবতাকে একটু স্মরণ করুন না, নাম জপ করতে। হ্যাঁ, আমি একেবারে যাব, আমি অনেকগুলো প্রশ্ন বাকি আছে, খুব ছোট ছোট একদম করে একদম উত্তর নেব দ্রুত। সপ্তম হাউসের জায়গা থেকে এই ধরুন বিবাহিত জীবনের ক্ষেত্রে যারা ভাবছেন যে না এই বিয়েটা বোধহয় আমার আর টিকবে না, হ্যাঁ, আমি আর আলাদা করে কমেন্ট পড়ছি না, কমেন্ট সব আমার মাথায় ঢোকানো আছে, আমি সেখান থেকেই জাস্ট জিজ্ঞেস করে নিচ্ছি। যাদের মনে হচ্ছে যে না এই বিয়েটা বোধহয় আর টিকবে না, আমি এখান থেকে বেরিয়ে যাব, বা মামলা মকদ্দমার ক্ষেত্রে আমি ছাড়বো না, দেখে নেব, তাদেরও কি এই গুরুজনদের যে কথা বললেন আপনি, বা যে রেমেডির কথা বললেন, বা জ্যোতিষীর পরামর্শের সময় এটা উপযুক্ত সময় ইত্যাদি ইত্যাদি, তাদেরও জন্য কি একইভাবে প্রযোজ্য? একইভাবে প্রযোজ্য। এবং আমি যতটুকু দেখছি ধনুরাশির মানুষগণ একটু যদি নিজেকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করেন, কারণ সপ্তম স্থল আপনার স্ত্রী বা স্বামী, ওখানে কিন্তু আপনি অলরেডি অনুগত হওয়ার ইঙ্গিত দিচ্ছে, হয়ে যান, সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বেশ, অষ্টম জায়গায় আমরা চলে অষ্টমের চন্দ্র গিয়ে পৌঁছে গেছে আপনার তো লগ্ন বা রাশিতে, আমরা ধরে আলোচনা করছি। দোনমনো ভাব তৈরি করবে, কিছু করার নেই। যদিও ওই জায়গায় বৃহস্পতি থাকলে একটা যোগ হতো, তবে একটা দৃষ্টি ভালো থাকছে, একটা গজকেশরী যোগ তৈরি হয়ে যাচ্ছে, দৃষ্টির মাধ্যমে তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু দেখা যায় এই জায়গায় আমার যা দেখলাম, এই গজকেশরী যোগ আপনাকে অনেকটা ভালো ফল দেবে বৃহস্পতি যতক্ষণ ওখানে আছেন। আর আপনার তো জন্মকুণ্ডলিতে অবশ্যই দেখা যাচ্ছে যে চন্দ্র ওখানে অবস্থান, তো একটা গজকেশরী যোগ তৈরি হয়েছে, অনেক কিছু প্রাপ্তি ঘটবে। বেশ, ভাগ্যের যে জায়গা, ভাগ্যের জায়গায় আমি একেবারে শুরুতে যে বিড়ম্বনার কথা বলছিলাম, যে উনি প্রয়াস নিচ্ছেন, পরিশ্রম করছেন, তেমনভাবে অন্য কেউ ফল পেয়ে যাচ্ছে, কিন্তু উনি সেই ফল পাচ্ছেন না, ভাগ্য যেন কোথাও ওনাকে চেপে ধরে রেখেছে। শনি মহারাজ আছে, ঠিক আছে চলো স্লো প্রসেসে পাবো, আজকের এপিসোড দেখে তো বুঝতে পারছেন। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে যে ভাগ্য সেটাও যদি সহায় হয়, তাহলে শনি মহারাজের কৃপায় যতটা এগোনোর কথা, যতটা কাজে মন যাওয়ার কথা, সেই জায়গাটাও আরো বেশি উৎসাহ থাকে। একটা কথা বলি, এই ভাগ্যস্থলের অধিপতি রবি, তিনি তো 1 মাস অন্তর চেঞ্জ হচ্ছে তার, কিন্তু এই জায়গায় মঙ্গল এসে বসে গেছেন 6 তারিখের পর থেকে, মানে জুনের 6 তারিখের পর থেকে 7 তারিখ থেকে কেতু এসছেন ওই জায়গায়। এবারে এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে এই কেতু কি ফল দিচ্ছে না, উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে মধ্যম ফল দিচ্ছে। আবার এই কেতু কিন্তু দেখা যাচ্ছে আপনার পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, তাদের কিন্তু একটা সম্পদ সৃষ্টিতে সহায়তা করবে, অর্থাৎ ভাগ্য তাইলে সহায়তা করছে, ওকে। আবার এই কেতু কিন্তু মূলা নক্ষত্রে যাদের জন্ম, তাদের জন্য বিপদ ডেকে আনছে। মানে আপনার ভাগ্য এই মুহূর্তে আপনার ক্ষেত্রে কিন্তু সহায়ক হচ্ছে না, মূলার তো একদম না, মূলার ক্ষেত্রে একদম না। আবার দেখুন পূর্বাষাঢ়ার ক্ষেত্রে মোটামুটি ভালো দিচ্ছে, আর উত্তরাষাঢ়ার ক্ষেত্রে মধ্যম দিচ্ছে। গেল। আচ্ছা, ধরুন এই যে ভাগ্যের সাথে আমরা কর্মের একটা তো ব্যাপার থাকবে, যে মানে আমরা ভাগ্যকে টেস্ট করব কি দিয়ে, কর্ম দিয়ে, প্রাপ্তি দিয়ে, সঞ্চয় দিয়ে,
রোগ রিপু ঋণ সেই জায়গা থেকে ব্যয় যাতে না হয়। আমি কর্মের জায়গায় যে প্রশ্নটা আপনার কাছে, আমি দুটো প্রশ্ন প্রথমেই রাখবো। কর্ম সেক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে যেমন আপনি বলবেন, কিন্তু তার আগে আমি কর্মের জায়গা থেকেই যে কর্মটা উনি করবেন বা করছেন, বা যে কর্মের মধ্যে ওনার এখন চলছে জীবন, ঋণ যেগুলো হয়ে গেছে কর্মের প্রয়োজনে ঋণ যা করেছিলেন, এইবার কি এই কর্মের উন্নতির দ্বারা এই জুন মাসে ঋণ কি মেটাতে পারবেন? জুন মাসের একটা মজার জিনিস আছে, উনার একাদশপতি পঞ্চমে, হ্যাঁ, সরাসরি একাদশের দৃষ্টি উপার্জন স্থলে। পঞ্চম একটা সাফল্যের জায়গা। আচ্ছা, আমরা দশম এবং একাদশকে কম্বাইন করে আলোচনা করছি। আচ্ছা, সাফল্যের জায়গা কোথায়? পঞ্চম কিন্তু সাফল্য দেয় একটা, আর একাদশ দেয় একটা প্লাস রেজাল্ট, মানে লাভ, উপার্জন বা লাভ। তাইলে অবশ্যই একটা উপার্জন থাকছে, হবে, উপার্জনটা হচ্ছে। এবার সেই উপার্জন থেকে আপনি কি করবেন, ডিসিশনটা আপনার, যে ঋণ পরিশোধ করব, কি আমি কিছু ক্রয় করব, কি সম্পদ তৈরি করব, সেটা তো আপনার ব্যাপার। কারণ এখানে দেখা যাচ্ছে আপনার দ্বিতীয় সম্পদের অধিপতি, সঞ্চয় সম্পদের অধিপতি শনি, তিনি চতুর্থে চলে গেছেন। তার জন্য পরিবারের জন্য আপনি কিছু করতে পারেন। কথাটা বুঝুন, আপনি নিজের জন্য না করুন, পরিবারের জন্য। যৌথ পরিবার হলে তো একটা প্রপার্টি কিনলেন, আমি কথাই বলছি, সেটা তো পরিবারের জন্য। হয়তো আমি 2-3 ভাই আছি, সবার নামে করলাম, কিন্তু করছেন তো, তার হয়তো তত্ত্বাবধায়ক আপনি, কন্ট্রোলার আপনি করছেন। তা দেখা যাচ্ছে উপার্জনটা মোটামুটি হবে। আচ্ছা, উপার্জনটা হবে। এবারে সেটা হচ্ছে, হ্যাঁ, যে প্রত্যাশা অনুযায়ী কর্ম হয়তো ততটা ভালো না হতে পারে, তো খারাপ আমি দেখছি না, যেহেতু বৃহস্পতি ওখানে বসছেন এবং বুধও সাথে তার স্বগৃহে থাকছেন। কথাটা বুঝবেন না? এখন বিশাল পরিমাণ যদি আপনার ঋণ হয়, জুন মাসেই পুরোটা মিটে যাবে না, সে হয় না, সেটা হয় না। তবে কর্মস্থল আপনার যদি বড় কর্ম হয় এবং বড় ঋণ হয়, সেক্ষেত্রে আপনার মিটে যাবে। তবে কর্ম বলতে চাকুরি বোঝায়, আবার কর্ম বলতে ব্যবসায়ও একটা কর্ম, আমার কাজ ব্যবসা করা। তো ব্যবসায়িক কর্ম যারা করেন তাদের সফলতাটা অনেকটা বেশি দেখা যাচ্ছে, আর বাকি যারা চাকুরি করেন তারাও সফলতা পাবেন, কিন্তু ততটা নয়। আচ্ছা, 12 হাউসে এক্ষেত্রে আমরা যদি দেখি আধ্যাত্মিকতার জায়গা বা মোক্ষের জায়গা, এই জায়গাটায় মজাটা জমে গেছে এবারে। দ্বাদশ মোক্ষ, নবম ধর্ম, পিতা। তাইলে এই ধর্মের জায়গায় কে বসলো? মঙ্গল গিয়ে বসে গেল, সাথে কাকে পেল? কেতুকে পেল। যারা তন্ত্র জাতীয় কাজ করেন তাদের ক্ষেত্রে সাফল্য লাভের সময়টা বেশি। না, এখন ঘটনা হচ্ছে যে যারা এপিসোড দেখছেন তাদের মধ্যে তন্ত্রের কাজ করার লোকের সংখ্যা প্রচুর কম। আমি জনসাধারণের দিকে যদি তাকিয়ে দেখি, এবারে বলি, হ্যাঁ, ভক্তি মার্গে বা ধর্মকর্ম এক্ষেত্রে দেখা যাবে, আমি নিজেও বলছি, এতটা 100% আমি সঠিক বলছি বলে বলবো না, দেবভক্তির চেয়ে দেবী ভক্তির প্রতি আকর্ষণটা বাড়ার সম্ভাবনা বেশি। কেন বলুন তো? সাধারণত যেটা তন্ত্রকে ইন্ডিকেট করে না, সেখানে দেবের তুলনায় দেবীর ভূমিকাটা বেশি দেখা যায়। দেখবেন, আপনি একটু তন্ত্র দিকটা ঘেঁটে দেখবেন, দেবীর ভূমিকাটা বেশি, দেবের ভূমিকাটা কম। যদিও তন্ত্রের সৃষ্টিকর্তা কিন্তু মহাদেব নিজে, কথাটা বুঝুন, কিন্তু তিনি ডিস্ট্রিবিউট করে দিয়েছেন, তুমি এর অধিকারী, তুমি এর অধিকারী, তুমি এর অধিকারী, 64 যোগিনীকে দিয়ে দিয়েছেন। এখানে কেতু একটু তন্ত্রটাকে বেশি করে, আর মঙ্গল যেহেতু দ্বাদশ থেকে গিয়ে নবমে গিয়ে মিশে গেল, তাইলে কি হচ্ছে, আমি ধরে নিলাম তন্ত্র আলাদা চ্যাপ্টার বাদ দিয়ে দিলাম, তাইলে একটু দেবী ভক্তিটা বাড়ার সম্ভাবনা বেশি দেখাচ্ছে। মা নর্মদা এখানে কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ, মেবি যেটা তন্ত্রের সৃষ্টিকর্তা শিবের প্রতিও আকৃষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি দেখাচ্ছে। তবে হ্যাঁ, অনেকেই আবার তার নিজস্ব একটা ইষ্ট দেবতা আছেন, অবশ্যই সেখানে একটা আসক্তি বাড়বে, একটু খরচ হবে, ব্যয়পতি যেহেতু ওখানে গেছেন, ধর্মের প্রতি খরচ হবে। কি খরচ হবে? অর্থের খরচ হতে পারে, সময়ের খরচ হতে পারে, উনি করবেন নিজের থেকে। পরিবারে ধরুন কোনো ব্যক্তি, তিনি চলে যাচ্ছেন ব্যয়ের খাতায় ইত্যাদি ইত্যাদি, এরকম কিছু আছে নাকি? না, পারিবারিক জায়গা থেকে সেরকম কোনো ব্যয় দেখছি না। শনিদেব বসে আছেন, তিনি দ্বিতীয় এবং তৃতীয়ের অধিপতি হয়ে চতুর্থে, আর চতুর্থের অধিপতি সপ্তমে। আমি এই প্রশ্নটা রাখলাম এই কারণেই, কেননা ঢাইয়া যেহেতু মানুষের মধ্যে না অনেক ধরনের কনফিউশন। ঢাইয়াতে হয় না এটা, আপনি যে প্রশ্নটা করেছেন ঠিকই করেছেন, ঢাইয়াতে নয়, ওটা 7.5 প্রকট রূপ নেয়। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে
আজকাল 7.5-তে এটা দেখা যায়। আপনি যে ইঙ্গিতটা দিলেন না, 7.5-তে এর প্রকোপটা বেশি আসে। কোনো একজন ব্যক্তি তিনি যদি যে কোনো একটা চ্যানেলের যেই চ্যানেলের এপিসোড দেখতে ভালো লাগে, মিল পায়, কেবলমাত্র সেই চ্যানেলের যদি এপিসোড তিনি দেখেন, তাহলে একজন জ্যোতিষীর মুখ থেকে এক প্রকারের জ্ঞানের স্রোত তার ভেতরে তিনি নিচ্ছেন। কিন্তু একাধিক স্রোত যদি কোনো একটা জায়গায় সঙ্গম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু জ্ঞান শোধনের যে জায়গাটা, সেই জায়গাটা একটু এলোমেলো হবে। মানে যিনি শোধনকারী, তার দায়ভার পড়ে যায় যে আরও বেশি করে শোধন করতে হবে, পিউরিফাইড করতে হবে। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আছে এই চ্যানেলে। আপনার ভেতরের যে সমস্ত ব্যাপার আছে তাকে শোধন করবে। মা নর্মদার এই মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড আপনি শুনুন। আগামী এপিসোডে আমরা আবার এইভাবে মুখোমুখি হব। আপনার প্রয়োজনে আপনি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি তাতে কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে প্লিজ আপনি সাবস্ক্রাইব করুন। আজকের এপিসোড কেমন লাগলো, আপনার কি বক্তব্য আছে আপনি কমেন্ট বক্সে লিখবেন। আমরা যে জায়গাগুলো ছেড়ে গেছি সেই জায়গাগুলো অবশ্যই লিখবেন, কিন্তু যাদের সমস্যা চলছে ওখানে আপনারা জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এইসব দেবেন না। আপনাকে যোগাযোগ করতে হবে, তবেই আপনি আপনার ভাগ্য গণনা অবশ্যই পাবেন। লিখিত এবং সরাসরি জ্যোতিষীর সাথে আপনার ফোনে কথা হয়ে যাবে। কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নর্মদার সাথে জুড়ুন। নমস্কার। নর্মদে হার। নর্মদে হার।